নিজের বউকে প্রপোজ করেছে। জানি না বউ আদৌ আমায় কখনো মেনে নিবে কিনা। সময় তো খুব বেশি নেই। আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে খুলে বল তো কি হয়েছে। মুয়াজকে সব ঘটনা খুলে বলল প্রহর। অথয়ের সঙ্গে ওর বিয়ে, অথয়ের ওর অফিসে চাকরি করা, একসময় যে নিজের বাল্যকালের বউকে মানতে পারবে না বলে মায়ের সঙ্গে বনিবনা হতো না, সে বাল্যকালের বউয়ের জন্য এখন মায়ের কাছে কত মিনতি করতে হয়। অথয়ের বাবার কাছ থেকে 7 দিনে সময় নেওয়া, সবকিছুই খুলে বলল। সবটা শোনার পর মুয়াজ বলল, তুই ভাই এখন তীরে এসে তরি ডুবে যায় অবশ্যই আছিস। বাল্যকালের বউকে যদি আগেই মেনে নিতি তাহলে কি আজ এই দিন দেখতে হতো? এখন ডুবে ডুবে জল খা, তোর বউ আরেকজন এসে নিয়ে যাবে, আর তোর এসব দৃশ্য দেখা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমার বউ আমারই থাকবে। হ ভাই, তোর বউ তোরই থাকবো। সিনেমা ডায়লগ পাইছিস, মেয়ে তোরে ভুলেও চাইবো না, কারণ তার পয়েন্ট অফ ভিউ অনুযায়ী তুই নেগেটিভ ক্যারেক্টারের অন্তর্ভুক্ত। ওর বাবা তোকে পছন্দ করে না, কারণ তার মেয়ে তোরে পছন্দ করে না। এখন উপায় হলো, তোর বউরে যদি তুই পটাতে পারিস তাহলে সব প্রবলেম সলভ। আচ্ছা, তুই যে বললি ওরে তোর ভালো লাগে, সে প্রতি উত্তরে কি বললো? নাথিং, কল কেটে দিয়েছে। কিছুই বলে নাই? না, তুই এসব ভাবিস না। আমি জানি আমার বউকে কি করে আমার কাছে ফিরে আনতে হবে। তুই বাসায় যা, আগামীকাল সময় মতো চলে আসিস। কথাটা বলে আর দেরি করলো না প্রহর। গাড়ি নিয়ে রওনা হলো ওর বাড়ির পথে। সারাদিনের অফিসের খাটুনি শেষ করে প্রহর বিকেলের মধ্যে বাড়িতে ফিরে এলো। ট্যুরের জন্য আজ তাড়াতাড়ি অফিস আওয়ার শেষ হয়েছে। বাসায় ফিরে আগে শাওয়ার নিল প্রহর। তারপর খাবার খেয়ে ঘুমিয়ে নিল প্রায় 1.5 ঘন্টার মতন। ঘুম থেকে উঠতে ওর মাকে জানালো কফি পাঠাতে। নাজিফা ছেলের জন্য মগে করে কফি নিয়ে এলেন। এরই ফাঁকে প্রহর ওর ব্যাগ গুছিয়ে ফেললো। নাজিফার রুমের দরজায় নক করলো প্রহর। রাগ দেখিয়ে বলল, আমি আমার ঘরে, অর্থাৎ আপনার ছেলের ঘরে এসেছেন, এতে নক করার কি আছে? নক করা অবশ্যই জরুরি। একজন মুসলিম হিসাবে আমাদের মাঝে এই সভ্যতা আয়ত্ত করা উচিত। কারোর রুমে ঢোকার আগে অনুমতি নেওয়া উচিত। তাছাড়া পবিত্র কোরআন মাজিদে কিংবা আমাদের কিছু রুলস ফলো করতে বলা হয়েছে, যা স্বয়ং আল্লাহ তাআলা আমাদের জন্য সেট করে দিয়েছেন। নাজিফা কথাগুলো বলতে বলতে ছেলের সামনে কফির মগ বাড়িয়ে দেয়। প্রহর মুচকি এসে কফির মগ হাতে নিয়ে ওর মাকে বলল। কোন সুরতে বলা আছে আম্মি? নাজিফা নিজের হাতের কফির মগে চুমুক দিয়ে বলতে শুরু করলো। কারো ঘরে প্রবেশ করার আগে অনুমতি নেওয়া ব্যাপারটা আল কোরআনে সূরা আন-নূর আয়াত 27 নাজিলে হয়েছে। আল্লাহ বলেছেন, হে মনিকগণ, তোমরা কখনো নিজের ঘর ছাড়া অন্য কারোর ঘরে অনুমতি ছাড়া এবং সালাম না করে প্রবেশ করো না। এটা আমাদের জন্য অতি উত্তম। আশা করা যায় তোমরা এ থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে। এখন তুই বল, আমার কি উচিত নয় আমরা রবের আদেশ পালন করা? অবশ্যই আম্মি, এখন থেকে আমিও কাজটি করব। নাজিফা ছেলের কথায় খুশি হয়ে গেছেন। প্রহর নিজের কফি শেষ করে ওর মাকে উদ্দেশ্য করে বলল, আম্মি, আপনার পুত্রবধূকে নিয়ে আজ প্রথমবারের মতো সফরে বের হচ্ছে। দোয়া করবেন যেন এই সফর থেকেই আমাদের জীবনের নতুন সূচনা ঘটে। ইনশাল্লাহ, আল্লাহ চাইলে তোর আকাঙ্ক্ষা পূরণ হবে। কটায় বের হবি? কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব। অথই ওদের বাসার সামনে থেকে পিক করব, দেন অফিসে যাব। গাড়ি অফিসের পার্কিং এরিয়া রেখে যাব। কালাম ভাইকে বলে দিও গাড়ি বাড়িতে নিয়ে আসতে। আচ্ছা বল, তাহলে তুই তৈরি হয়ে নিচে আয়। নাজিফা চলে যায়। প্রহর কালো টি শার্টের উপর কালো জ্যাকেট পরে নিল, নীল জিন্স, কড়া পারফিউম মেখে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বের হয়ে এলো। নিচে ওর বাবা এবং আম্মির কাছ থেকে বিদায় নিয়ে বের হলো অথইদের বাড়ির উদ্দেশ্যে। অথইদের বাড়ির সামনে এসে গাড়ি থেকে নেমে অথয়ের নাম্বারে কল করলো প্রহর। অথয় কল রিসিভ করছে না। বেশ কয়েকবার ট্রাই করার পরও অথয় যখন কল রিসিভ করলো না, তখন প্রহর বাধ্য হয়ে বাড়ির ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অথয় আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বারবার ঘুরে ঘুরে দেখছিল। টিয়া রঙের 3 পিস, চোখে কাজল, ঠোঁটে লাল লিপস্টিক আর চুলগুলো খোপায় আটকে রাখলো। ভালোই দেখাচ্ছে তাকে। এমন সময় ওর মা এলো হন্তদন্ত হয়ে। তোর হলো? প্রহরী এসেছে। প্রহর নামটা শুনে আবারও অথয়ের বুক কাঁপছে। অথচ গতকাল বিকেল অবধি মানুষটা ছিল অথয়ের কাছে 8-10টা মানুষের মতোই, কিন্তু গতকাল রাতের পর থেকে অথয়ের মনে হচ্ছে কোথাও কিছুই ঠিক নেই। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? যা জলদি, দেরি হয়ে গেলে বাস ধরতে পারবি না। অথয় এবার নিজের অনুভূতিকে সামলে ফেললো। এমন কিছুই বলে ফেলেনি যে এতটা কুকড়ে যেতে হবে। মোবাইল ব্যাগে রেখে বাইরে এলো। অথয়ের আব্বু এবং মা দুজনাই অথয়কে বাইরে পর্যন্ত দিয়ে এলো বিদায় করার জন্যে। গেটের কাছে প্রহর দাঁড়িয়েছিল। ল্যাম্পপোস্টের ঘোলাটে আলোয় অথয়কে দেখে প্রহরের অশান্ত হৃদয় শান্ত হলো।
আজ টিয়া পাখি সেজে মাথায় আগুন ধরানো সাজে এলো তার বউ। আল্লাহ জানে আজ কজন আর কুদৃষ্টিতে পড়বে তার প্রিয়া। অথই যখন প্রহরের কাছাকাছি এলো তখন ভীষণ শান্ত দেখালো। অন্যান্য দিনের তুলনায় খানিকটা ব্যতিক্রমী অথইকে আজ আবিষ্কার করলো প্রহর। তোমাকে বিশ্বাস করে অথইকে এত দূরে পাঠানোর সাহস পেয়েছি। দুশ্চিন্তা করবেন না আঙ্কেল, আমার শরীরের এক ফোঁটা রক্ত থাকা অবধি আমি অথৈকে রক্ষা করব। আলফাজ মনে মনে ভীষণ খুশি হলেন প্রহরের কথায়। সাবিনা মেয়ের কপালে চুমু খেয়ে বলল, প্রহরকে কিন্তু মোটেও জ্বালাবি না, নিজের দিকে খেয়াল রাখবি। আমার সঙ্গে প্রতি ঘন্টায় 1 মিনিটের জন্য হলেও কথা বলবি। জানিসই তো মা তোকে ছাড়া 1 মুহূর্তের জন্যও থাকতে পারি না। কথাগুলো বলতে বলতে ঝরঝরিয়ে কেঁদে ফেললেন সাবিনা। অথই ওর মাকে জড়িয়ে ধরে পড়ল। আমি কি শ্বশুর বাড়িতে যাচ্ছি যে এভাবে কাঁদছো? আরে বাবা, মাত্র 2 দিনেরই তো ব্যাপার। তুমি চিন্তা করবে না, আমি জলদি ফিরে আসবো তোমাদের মাঝে। আল্লাহ হাফেজ। অথই ওর বাবা মাকে হাত নাড়িয়ে বিদায় জানিয়ে গাড়িতে উঠে বসলো। প্রহর আলফাজ এবং সাবিনাকে সালাম দিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ির পেছনের সিটে বসে থাকা অথইকে বলল, সামনে আমি, পেছনে তুমি। গাড়ির ব্যালেন্স ঠিক থাকবে না, একটু স্পিডে চালাতে গেলে দেখবা গাড়ি উল্টে গেছে। সামনে এসে বসো, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। অথই ভ্রু কুঁচকে বলল, আপনি কি ইজি বাইক চালাচ্ছেন যে ব্যালেন্স রাখতে পারবেন না? সোজা সাপটা বললেই তো হয় সামনে এসে বসতে। কথাগুলো শেষ করে অথই গাড়ি থেকে নেমে সামনের সিটে এসে বসলো। প্রহর অথয়ের মুখের দিকে হাসতে হাসতে বলল, আসলে আমি চেক করলাম, আমি কি অথৈকে নিয়ে যাচ্ছি নাকি অথৈর রূপে থাকা বহু রূপকে নিয়ে। মানে? যেভাবে মেপে কথা বলছিলে আমি তো ভেবেছি এটা অথৈ হতেই পারে না, একটু পরীক্ষা করে দেখে। পরীক্ষা করলাম, এখন দেখছি অরিজিনাল অথৈকে নিয়ে রাঙামাটির উদ্দেশ্যে রওনা হয়েছে। প্রহরের কথা শুনে অথয়ের রেগে যাবার কথা, কিন্তু অথয় রাগ করলো না। উল্টো মুখ ঘুরিয়ে জানালায় দৃষ্টি রেখে চলন্ত যানবাহনের দিকে তাকিয়ে আছে। আজ কেন যেন প্রহরের সঙ্গে রেগে কথা বলতে ইচ্ছা করছে না। অফিসের সামনে চলে এসে দেখলো বাস এসেছে মোট 5টা। সবাই যার যার মতো বাসে বসে আছে। একটা বাস কেবল বড় বড় কর্মকর্তাদের জন্য। সেই বাসে প্রহর যাবে, আর এমপ্লয়ীদের জন্য বরাদ্দকৃত 4টি বাসের একটিতে করে অথয় যাবে। প্রহর অথয়কে গাড়ি থেকে নামিয়ে বলেছিল ওর জন্য অপেক্ষা করতে। গাড়িটা অফিসের ভেতরে পার্ক করে চলে আসবে সে। প্রহর অফিসের ভিতর চলে যায় গাড়ি নিয়ে, আর অথয় অপেক্ষা করছে প্রহরের জন্য। এমন সময় তন্নি এসে অথয়ের পাশে দাঁড়িয়ে বলল, বাহ, আজ তো দারুণ লাগছে তোমায়। শাড়িতে কত সুন্দর দেখায়, 3 পিস পরনে তোমার ততটা পিচ্চি দেখায়। কেউ সরাসরি আমার প্রশংসা করলে আমি ভীষণ লজ্জা পাই। থাক, লজ্জা পেতে হবে না। শুনো, একটা কথা বলি। বলুন। তুমি আমাদের সঙ্গে যাচ্ছ না। কেন? হঠাৎ করে এই কথা কেন? এর মানে কি? কারণটা কি বলুন আমায়। অথয় উত্তেজিত হয়ে প্রশ্ন করছে তন্নিকে। তন্নি জবাব দেবার আগে কেউ এসে অথয়ের হাত থেকে ব্যাগ এক হাতে নিয়ে অন্য হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলল, কারণ তুমি আমার সঙ্গে আমার পাশে বসে যাচ্ছ। মানে? রাঙামাটি থেকে ঢাকায় ফিরে আসা আগ পর্যন্ত তুমি আমার পাশে থাকবে। কি বলেছিলে মনে আছে? আমি যা বলবো তাই করবে। তোমার বাবাকে তো এই কথাগুলো বলেই কনভিন্স করেছিলে। অথয় দাঁড়িয়ে পড়ল। প্রহর অথয়ের মুখোমুখি হয়ে জবাব দেয়। অথয় প্রহরের মুখের দিকে তাকিয়ে বলল, আমি সামান্য একজন এমপ্লয়ি হয়ে অফিসের বড় বড় কর্মকর্তাদের সঙ্গে যাই কি করে বলুন? সামান্য কেউ নও তুমি, তোমাকে আমি চাই। তোমার এর চেয়ে বড় পরিচয় কি দিতে হবে তাদের কাছে? প্রহরের শক্ত ও গলায় বলা কথাগুলো শুনেও না শোনার ভান করে রইল অথয়। লোকটার আবেগ প্রবণতা বেড়েছে, তাই অথয়কে এতটা প্রাধান্য দিচ্ছে। আবেগ কমে গেলে বিবেক কাজ করবে। প্রহরের হাতের বাঁধন থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। প্রহর প্রতিবাদ করলো না, ধীরে ধীরে এগিয়ে যায় বাসের দিকে। বাসে উঠে নিজেদের সিটে বসে পড়ল। অথয় জানালার পাশের সিটে বসলো। প্রহর ওর পাশে বসলো না, বাস থেকে নেমে কোথাও চলে গেল। অথয় মেকি হাসি দিয়ে আনমনে বলল, বড় লোকেদের ভালোবাসা সবসময় লোকের আড়ালে উপচে পড়ে। তাদের সমকক্ষ নয় এমন মানুষদের ভালোবেসে যায় আড়ালে আবডালে। প্রহরও তার ব্যতিক্রম নয়। আড়ালে তাকে কতটা চোখে হারালো আজ, আর এখন তার সে পাশেই নেই। তাকে একা বসিয়ে চলে গেছে কোথাও, হয়তো তার প্রিয়তাদের কাছে গিয়েছে, যারা প্রহর বলতেই জ্ঞান হারায়। পানি, বিস্কুট, চিপস এগুলো নিয়ে এলাম। যদিও রাতে আমার খিদে পায় না, তবুও কিনে রাখলাম। অথই, আর কিছু লাগবে কিনা তোমার জন্য? জানালার দিকে তাকিয়েছিল অথই। প্রহরের কথা শুনে পাশ ফিরে তাকাতেই দেখতে পেল প্রহর নানান রকমের খাবার নিয়ে এসেছে। খাবারগুলো নিচে রেখে বেশ আরাম করে ওর পাশে সিটে গায়ে নিয়ে বসলো। অথই প্রহরের দিকে তাকিয়ে প্রশ্ন করল, কোথায় গিয়েছিলেন আপনি? পানি আর খাবার কিনতে গিয়েছিলাম, এই মাত্রই তো বললাম তোমায়। প্রহর খানিকটা অবাক হলো অথয়ের কথায়। অথয় নিজে নিজের কাছে লজ্জিত বোধ করছে।
কি নাকি ভেবে এতক্ষণ লোকটাকে মন্দ কথা বলছিল। অথই লজ্জার সংকোচ উভয়ের রোষানলের শিকার হয়ে প্রহরের সঙ্গে স্বাভাবিক হতে পারছে না। জানালার দিকে তাকিয়ে রইল। ধীরে ধীরে বাসের প্রত্যেকটা সিট মানুষের পরিপূর্ণতা পেল। ঠিক 10টা বাজতে অফিসের সামনে দাঁড় করিয়ে রাখা সবকটা বাস নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। বাস চলছে, প্রহর তাকিয়েছে অথয়ের দিকে। অথয়ের দৃষ্টি জানালাতে। ঢাকার শহর তখন নিজেকে লাল নীল হলদে আলোয় গায়ে মাখিয়ে রেখেছে। সেই রঙিন আলোতে প্রহর দেখছে তার অথয়কে। অফিসের সবচেয়ে চটপটে স্বভাবের দুরন্ত বালিকা অথয় এখন কতটা শান্ত হয়ে বসে আছে, কেউ না দেখলে বিশ্বাস করতে চাইবে না। অথয়ের ষষ্ঠ ইন্দ্রিয় বলছে প্রহর ওর দিকে তাকিয়ে আছে। অথয়ের ইচ্ছে হলো চট করে প্রহরের দিকে তাকিয়ে ওকে অপ্রস্তুত অবস্থায় ফেলে দিতে, কিন্তু নিজেকে আজ প্রহরের সামনে ধরা দিতে ইচ্ছে করছে না। প্রহরের চোখের দিকে তাকাতে সাহস পাচ্ছে না। প্রহরের চোখের দৃষ্টি মোটেও স্বাভাবিক নয়, কি যেন খুঁজে বেড়ায় তার মুখের দিকে তাকিয়ে। অথই, প্রহরের ডাক শুনে অথই চোখ বন্ধ করে ফেলল। পর মুহূর্তে দ্বিতীয় ডাক পড়ল। এবার নিজেকে সামলে অথই প্রহরের দিকে তাকালো। প্রহর অথইকে কিছু বলতে গিয়েও থেমে যায়। অথই কি কাঁদছে? কিন্তু কেন? তড়িঘড়ি করে অথইকে আদুরে গলায় প্রহর জিজ্ঞাসা করলো,